স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ, প্রশাসক নিয়োগ দিল মন্ত্রণালয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে রুল জারি। এবং সাম্প্রতিক আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। একটা খুব বাজে বকা দিয়ে যে শুট কর, তখন সে আমাকে ওখানেই গুলি করে। আমার পুলিশই গুলি করছে, আমি বিচার চাই সেটার। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দেশের 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়াও 323 পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। এসব পদে জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংসদ অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যায় 2024 ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যায় 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ এই রুল জারি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয় 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। 2011 সালের 3 জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিটটি দায়ের করেন। অন্যান্যরা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবায়রুল হক ভুইয়া ও জাহরা রহমান। দর্শক, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রুল নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। তার সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। আজিজ, আপনি তো হাইকোর্টে ছিলেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে রিটের যে প্রেক্ষাপটটি ছিল সেটি কি ছিল? আপনি সেখানে যেহেতু ছিলেন, শুনানিতে আইনজীবীরা কি বলেছেন? তানিয়া, আপনাকে যে বিষয়টি শুরুতে জানাতে চাই যে এই সংশোধনীটি কিন্তু মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে বিধানটি করা সেটি সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল আর কি। এটি যেহেতু ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেহেতু সংযুক্ত করা হয়েছিল, ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল হয়ে গেল তখন তো এই বিষয়টি সাংবিধানিকভাবে সংবিধান থেকেই বাতিল করার মানে বাদ দেওয়া দরকার ছিল। সেই কারণে কিন্তু পঞ্চদশ সংশোধনীতে বলা হলো যে এই বিধান আর থাকবে না। এছাড়া আরও বেশ কিছু বিধান সংযুক্ত করা হয়েছিল। তার মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে তখন কিন্তু বলা হচ্ছিল যে রাষ্ট্রের যে মূল 4 নীতি, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, তারা বলছিল যে এটি 72-এর সংবিধানে যেভাবে ছিল সেই জায়গাটায় তারা ফিরে যেতে চায়। এই বিষয়টিও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সংবিধানে। এছাড়া জাতির জনক হিসেবে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এছাড়া আরেকটি বিষয় ছিল যেটি সংরক্ষিত মহিলা আসনের, যেটি সংসদে যারা সংরক্ষিত মহিলা আসনের 45টি আসন ছিল সেটি 50 করা হয়েছিল, অর্থাৎ 5টি আসন বাড়ানো হয়েছিল। মূলত এই বিধানগুলোই সংযুক্ত করা হয়েছিল পঞ্চম সংশোধনীতে। কিন্তু যারা মামলা করেছেন, যে যারা আবেদনকারী, রিট আবেদনকারী, তারা তাদের পক্ষ থেকে যেটি বলার চেষ্টা করেছেন যে সংবিধান যেভাবে পরিবর্তন করা হয়েছিল সেটি আসলে একটি গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচন প্রক্রিয়া যেটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়ে আসছিল সেই বিধানটি বাতিল করে দেওয়াতে কিন্তু তারা সংক্ষুব্ধ হয়েই মূলত আজকে মামলা করেছেন। এবং তারা যেটি বলছিলেন যে এর আগে যখন সাজেদা চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা যে সুরঞ্জিত
অজিত সেন গুপ্তর নেতৃত্বে কিন্তু একটি কমিটি করা হয়েছিল। তারাও কিন্তু তখন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু রাখা দরকার। এটি আমরা যতটুকু জেনেছি যে তখন তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালেও তার সাথে যে বৈঠকটি হয়েছিল সেখানেও কিন্তু তারা এইটি রাখার কথা বলছিলেন, কিন্তু পরবর্তীতে যে আসলে এই বিধানটি কিন্তু বাতিল করে দেওয়া হয় এবং তার ফলেই আজকে যে হতাহত এবং নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, একাদশ এবং জাতীয় দ্বাদশ যে নির্বাচন সেগুলো সুষ্ঠু হয়নি এটি দাবি করে, এবং তারই ধারাবাহিকতায় আজকে যে এই সাম্প্রতিক যে ছাত্র যে দের গণ-অভ্যুত্থান এবং রক্তপাত যে ঘটনা ঘটেছে এইটি কিন্তু তারই বহিঃপ্রকাশ এমনটি তারা দাবি করছেন, এবং সেই কারণেই তারা এর প্রতিকার চেয়ে আদালতের কাছে রিট আবেদন নিয়ে গিয়েছিলেন। তো যে সেখানে আমরা শুনানিতে দেখেছি যে রিটকারী যে আইনজীবী তিনি বলছিলেন যে পঞ্চদশ যে সংশোধনী রয়েছে সংবিধানের সেটি স্থগিত রাখার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। তিনি বলছিলেন যে এটি যদি স্থগিত রাখাও হয় তাহলে সাংবিধানিক কোনো সংকট তৈরি হবে না। এই বিষয়টির সঙ্গে অবশ্যই অ্যাটর্নি জেনারেল শুধুমাত্র একটি ধারায় যেটি জাতির জনক ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধুকে সেইটি শুধু বলছিলেন যে এটি স্থগিত করলে সমস্যা নাই, কিন্তু অন্য যেগুলো সেগুলো নিয়ে তিনি কিছুটা আপত্তি তুলেছিলেন। সে কারণে আদালত কোনো অন্তর্বর্তীকালীন যে আদেশ সেটি না দিয়ে শুধুমাত্র রুল জারি করেছে যে এই পঞ্চদশ যে সংশোধনী সেটি কেন অবৈধ ঘোষণা করা হবে না। এই বিষয়ে আপনারা যদি আরেকটু বলতে চাই সেটি হলো 4 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য আইন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের যে রয়েছে তাদেরকে এই বিষয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। আজিজ, আরও একটি বিষয় জানতে চাচ্ছি যে সংশোধনীটি নিয়ে আদালতের বাইরে কোনো বিশেষজ্ঞের মতামত আপনি পেয়েছেন কিনা? না, বাইরে আমরা অ্যাটর্নি জেনারেল এবং রিটকারীর যে আইনজীবী রয়েছেন এবং এর বাইরে বদিউল আলম মজুমদার যিনি রিট আবেদনকারী তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কিন্তু ওই বিষয়টিই বলার চেষ্টা করেছেন যে আজকের যে রক্তপাত সেটি কিন্তু এই শুরুই হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপনি জানেন যে নিশ্চয়ই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে 4টি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে অনেকটা সুস্থ নির্বাচন মানে নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে এবং কেউ কিন্তু অভিযোগ কিন্তু তোলেনি। এবং আমরা দেখেছি যে দল সরকার ক্ষমতায় থাকাকালে নির্বাচন দিয়েছে তারা কিন্তু হেরে গিয়েছে এবং অন্য যে দল তারা কিন্তু ক্ষমতায় এসেছে, সুতরাং সেই সব নির্বাচনগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে দেখা যায়নি। এই কারণে তারা যেটি বলার চেষ্টা করছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটি সেটি আসলে ভালো ছিল বাংলাদেশের জন্য, যারা ভোটাধিকার প্রয়োগের জন্য এটি খুব ভালো ছিল, এবং এই সংবিধান যে পরিবর্তন করার ক্ষেত্রে যে গণভোট টোট এগুলো যে প্রয়োজন ছিল তা কোনো কিছুই কিন্তু করা হয়নি। সরকার এটি বদিউল আলম মজুমদার যেটি বলছিলেন যে একটি একতরফাভাবে কিন্তু যে সংসদে যে সংশোধনী আনা হয়েছিল সেটিও কিন্তু আসলে সংবিধান সম্মত না, যে কারণেই কিন্তু আজকে এই সংশোধনীটা আদালতের সম্মুখে আর কি প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্পেনিয়ার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। পরে আমির খসরু জানান আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক ক্ষেত্রে ইইউর সহযোগিতার বিষয়েও কথা হয়েছে। পট পরিবর্তনের পরে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, গণতন্ত্র, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে সমর্থন দিতে পারে তাদের পক্ষ থেকে, কোথায় কোথায় তাদের সমর্থনটা দিলে আমাদের যে একটা গর্তের মধ্যে যে দেশটা পড়েছে এখান থেকে বের করার জন্য তাদের সমর্থন কোন কোন জায়গায় দিলে ভালো হয় এগুলো আলোচনা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এতে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিফাত মির্জা। রিফাত, দিনভর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, নোয়াখালীর পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে?
তানিয়া, আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে বিগত বলা যায় যে বিগত ২০ বছরেও এত পানি বন্দী হয়নি নোয়াখালীর মানুষ। এইবারে যে পানিবন্দিটি হচ্ছে উপকূলীয় অঞ্চলের কথা যদি বলি, গেল ১২ ঘন্টায় কিন্তু ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং কি তার সাথে কিন্তু টানা ৪ দিন একদম বন্ধ নেই, একদম টানা ৪ দিনে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে যে ফসলি জমিগুলো আছে, বিশেষ করে নোয়াখালী যে সুবর্ণচর, এখানে কিন্তু আপনি জানেন যে শীতকালীন যে সবজি, শরৎকালীন সবজি সম্পূর্ণ পানির তলে, তো পানির নিচে তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি আমনের যে চারা, সেটিও কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। আসলে এই সমস্যাটি আসলে একদিনে সমস্যা শুরু হয়নি, এটি আসলে দীর্ঘদিন থেকে সমস্যা শুরু হয়েছে। কারণ আমরা দেখেছি যে বিগত দিনে নোয়াখালী খাল, যেটি দিয়েই কিন্তু আসলে বন্যার পানি বা বর্ষাকালীন পানি নেমে যেত, সে খালে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে না। এই কারণেই বিভিন্ন জায়গায় সরকারি যে বিলগুলো আছে সেগুলো কিন্তু মাছের ঘের করে রেখেছে দখলদারিরা, এবং কি যারা দখল করে রেখেছেন, এর কারণেই কিন্তু পানির বিভিন্ন ঝিল বা বিভিন্ন জমির পানি কিন্তু নোয়াখালী খালে পৌঁছাতে পারছে না, বিদায় কিন্তু পানিগুলো সরতে পারছে না, যার কারণেই কিন্তু পানিবন্দী হয়ে আছে সোনাইমুড়ি, বেগমগঞ্জ, নোয়াখালী সদর, সুবর্ণচর। এছাড়া যদি আমি নোয়াখালী পৌরসভা এবং কি চৌমনি পৌরসভার কথা বলি, আসলে সেটিও একই সমস্যা ধরা যায়। অব্যবস্থাপনা, বিভিন্ন প্ল্যান করে ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি, আর যে ড্রেনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু দখল করে রেখেছেন। আপনি জানেন যে কিছুদিন আগে দেশের পরিস্থিতির কারণে বিভিন্ন পৌরসভার কার্যক্রম বন্ধ রয়েছে, তার কারণে কিন্তু পৌরসভার বাসিন্দারাও কিন্তু পানিবন্দী রয়েছেন। নোয়াখালী থেকে আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন রিফাত মির্জা। শিক্ষার্থী ও জনতার সাম্প্রতিক আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ অনেকে এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। কেউ কেউ রয়েছেন হাসপাতালে। গুলির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। প্রাইভেটে গেছিলাম, তারপরে ওই জায়গায় বিজয় মিছিল গেছে, তারপরে আমি গেছি ওই জায়গা থেকে বাইপেল গেছি। বাইপেল গিয়ে পুলিশ বক্সের সামনে আমাকে একটা মুরব্বী বেটা গুলি করছে। আমি বিচার চাই সেটার। পুলিশ বক্সের সামনে পুলিশে গুলি করছে তোমারে? হ্যাঁ, আমার পুলিশে গুলি করছে। ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইমরান। নিষ্পাপ এই শিশুকে যারা গুলি করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তার মা। ও থ্রিতে পড়ে, এই নিরীহ বাচ্চা, ওর তো কোনো দোষ নাই। ও তো আর বোঝে না, ভালো মন্দ কিছু বোঝে না। ও বিজয় মিছিলে ও খুশি ঠেলা গেছে, যাওয়ার পরে এই গুলি লাগছে। আমি বয়সের 10 বছর, আমি ওর বিচার চাই। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ অন্যদের স্বজনরাও দায়ীদের বিচারের দাবি জানান। আমরা বিচার চাই, যারা আমার ছেলের এরকম ক্ষতি করছে তাদের যাতে শাস্তি দেয়, এটা আমার বিচার। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, দিনমজুরি কাজ করে, আমি নিজেও অসুস্থ, তাই আমি আমার এই স্বামীর বিচার চাই। সরকার পতনের এক দফা দাবিতে ৫ আগস্ট বেলা ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনতা জড়ো হন ঢাকা আরিচা মহাসড়কের ডেরিগেট এলাকায়। সেখান থেকে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে রওনা হন হাজারো ছাত্র জনতা। সাভার বাজার বাস স্ট্যান্ডে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন তারা। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করলে অনেকে আহত হন। সন্ধ্যা পর্যন্ত সাভার বাজার বাস স্ট্যান্ড, থানা স্ট্যান্ড, সাভার মডেল থানা ও আশুলিয়া থানা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। সিএমবিতে কিছুক্ষণ ওয়েট করার পর সাভার স্ট্যান্ডে আসার পর যখন ফায়ারিং করে পুলিশ, তখন আমাদের মধ্যে অনেকে আহত হই, অনেকেই নিহত হই। আমি ৫ তারিখে বিজয়ী দিন আহত। পুলিশ এবং আওয়ামী লীগের কর্মকর্তারা আমার গুলি করে। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন কয়েকজন। বারবার বলি যে আমি ভাই সংবাদকর্মী, আমার কাছে তো কোনো কিছু নাই, আর আমি তো সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আসছি, প্রয়োজনে আমি ভাই চলে যাই যদি বলেন। তখন অপর প্রান্ত থেকে আবারও বলতেছে যে একটা খুব বাজে বকা দিয়ে যে শুট কর, তখন সে আমাকে ওখানেই গুলি করে। সাভারে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দীপ্ত বার্তা কক্ষ।
খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন, সেই পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন। অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস 1997 সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি বোর্ডে ছিলেন না। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান অপসারণ, প্রশাসক নিয়োগ দিল মন্ত্রণালয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আনা সংবিধানের 15 সংশোধনীর বিষয়ে রুল জারি। এবং সাম্প্রতিক আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।